সুপ্রিয় দর্শক, আবার ফিরে এলাম আমরা এক সপ্তাহ পরে। আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। শুরু হচ্ছে ফগ আমি এখন কি করব। আর আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো থাকার চেষ্টা করছি। যদিও অনেক কিছু মন খারাপ করা অনেক ঘটনা চারদিকে ঘটছে, পরিবারের অভ্যন্তরে ঘটছে, সমাজে ঘটছে, তারপরেও আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট নিজেকে ভালো রাখতে, যাতে করে আমরা অন্যদের যত্নটাও করতে পারি। আসলে যারা কষ্ট পাচ্ছে তাদের যত্ন করার জন্য নিজে ভালো থাকাটা ভীষণ জরুরি। অনেক সময় মনে হয় যে আমি তো ভালো নেই, আমি অন্যদের খেয়াল করব কেমন করে, অন্যরাই আমার খেয়াল করা উচিত। কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে নিজের মনের যত্ন করা। তো আজকে আমরা যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে পরিবারের অভ্যন্তরে সহিংস আচরণ এবং শিশুদের উপরে এর প্রভাব কী করে পড়ছে। আর এই বিষয়ে আমরা আলোচনা করব ফাঁকে ফাঁকে। আজকে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন তারা আজকে প্রথম এসেছেন। যদিও তারা এই ফিল্ডে কাজ করছেন অনেক দিন ধরে, কিন্তু তাদেরকে আগে ডাকা হয়নি, হয়তো খেয়াল করা হয়নি, তারা আগে আসা উচিত ছিল। আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার উল্টো দিকে যারা বসে রয়েছেন তারা হচ্ছেন সালে সিদ্দিকী। তোমাকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। সালে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, কাউন্সিলর হিসেবে আছো তুমি? জি ম্যাডাম। ওকে। আর আমাদের আরেকজন অতিথি হচ্ছেন সাদিয়া শারমিন। সাদিয়া রয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের হাসপাতালে, সে ওখানে শিক্ষকতাও করছে, আবার একই সাথে কাউন্সিলিং সেবাও দিচ্ছে। তো সাদিয়া সাইকোথেরাপি, কাউন্সিলিং, হোয়াট এভার, মানে সাইকোথেরাপি ইজ দ্য টেকনিক ফর কাউন্সিলিং। তোমাকেও স্বাগত জানাচ্ছি। ওকে, তো আজকের বিষয়টি যদি একটু আমরা অবতারণা করি, তুমি বলবে প্রথমে? তুমি যেহেতু একটু সিনিয়র, তোমার সিনিয়র না ও একটু? জি আচ্ছা, তুমি স্টার্ট করো, পরে ওকে একটু বলতে বলবো। আমরা এখন বিশেষ করে যেহেতু প্রতিদিনই পেপার খুললেই কিছু না কিছু ঘটনা দেখছি, সেটাই, তাতে আমরা সবাই মানে একটু কষ্টই পাই যে আমাদের দৈনন্দিন জীবনটা আমরা সবাই আশা করি একটা সুন্দরভাবে চলবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পরিবারের মধ্যে বাবা মা ঝগড়াঝাটি, সেটাও যেমন একটা প্রভাব পড়ছে, তাই না? তারপর আরো বেশি আরো ভায়োলেন্স কি দেখছি ইদানিং পেপারগুলো দেখলে দেখা যাচ্ছে যে বাচ্চাকে মেরে ফেলছে। মানে ঘরের বাইরেও দেখছি আমরা শিশুদের উপরে যে সহিংস আচরণ, বিশেষ করে গত কয়েকদিনের পেপার দেখে আসলে আমিও নিজে খুব মর্মাহত হয়েছি খুব বেশি, যে আমরা পরিবারের মধ্যে এবং বাইরেও শিশুদেরকে কি ওভাবে রক্ষা করতে পারছি কিনা। ওই ঘরের মধ্যে যে বাচ্চাটা রয়েছে ওর প্রতি আমি কতটুকু আচরণ করছি বাবা মা হিসাবে, পাশাপাশি পরিবারেও যদি আরো বাড়তি লোকজন থাকে, বাড়তি বলতে এই কেন বলছি যেহেতু এখন বর্তমানে এখন হচ্ছে ইউনিক বা ছোট পরিবার। আগে যেমন বড় পরিবার ছিল, যৌথ পরিবার ছিল, সেখানে অনেকজন ছিল, তারা সবাই মিলেই টেক কেয়ার করতো। এখন হচ্ছে ছোট পরিবার, ছোট পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলিতে। কিন্তু সেই পরিবারে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার প্রতি বা আমরা কতটুকু টেক কেয়ার করছি, সত্যিকার অর্থে যেটাকে আমরা প্যারেন্টিং বলছি, সেই প্যারেন্টিংটা আসলে কতটুকু ঠিক মতো করছি কিনা, ওর জন্য যা যা দরকার। মানে প্যারেন্টিং শব্দটা আমাদের দর্শকরা খুব বোঝেন না তো বোধহয়। আমাদের মানে লালন পালনটা আমরা ঠিকমতো করছি দায়িত্বটা কিনা, আমি আসলে বাবা হিসেবে মা হিসেবে কতটুকু কি করতে পারছি, ঠিক মতো করছি কিনা। যদিও বাবা মা হিসেবে ভাবছে আমি তো আয় করে আনছি, রান্না করে দিচ্ছি, ও খাচ্ছে, স্কুলে যাচ্ছে আসছে, কিন্তু আমাদেরও বাবা মা হিসেবে আমি ওর সামনে কি ধরনের আচরণগুলো করছি, কি ধরনের কথাবার্তা বলছি, যেটা ওর মনোজগতে অনেক পরিবর্তন আনতে পারে বা কষ্টের মধ্যে নেতিবাচক একটা ভূমিকা রাখবে মনের উপরে। তো এই জায়গাগুলোই আসলে বাবা মা হিসেবে আমরা সত্যিকার অর্থে কতটুকু করতে পারছি বা করছি। মানে আমাদের আগে ভালো দম্পতি হতে হবে, তাহলে বোধহয় আমরা শিশুদের প্রতি একটু যত্নশীল হতে পারবো। নিজেরাই তো ভালো থাকি না সব সময়। আমাদের একটা ফোন এসে গেছে, একটু ফোনটা নিয়ে সালে তোমার কাছে আসি, ফোনটা নিয়ে নি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি আমার ওয়াইফকে নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, আমরা শুনছি। আমি বিয়ে করি 2010 সালে। ওকে। আমি আসলে প্রবাসী, আমি বাইরে থাকি। আচ্ছা। তো আমার ওয়াইফটা ঢাকায় থাকে, ওদের গ্রামের বাড়ি
আমাদের বিক্রমপুরেই। বাট এখন আমার 4 বছর পর্যন্ত কোনো বেবি টিবি হয়নি, এবং আমি এখন একটা বেবি হয়েছে আমার 10 মাস বয়স। আচ্ছা। তো এখন সে আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করতেছে, মানে আমি চাচ্ছি যে আমি বলতেছি তুমি যদি আমার সাথে কন্টিনিউ না করতে পারো তাহলে আমাকে ডিভোর্স করে দাও, সেটাও করবে না। আবার আমি যদি করতে যাই সে আমাকে নানা ধরনের হুমকি টুমকি করে। তো এখন আমি চাচ্ছিলাম যে আপনাদের মাধ্যমে যে আইনি সালিশ কেন্দ্র আছে না, ওটার সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছিলাম, যদি আপনাদের মাধ্যমে কোনো একটা কম্প্রোমাইজ আসে। সে একটু বুঝতে চাচ্ছিলাম ব্ল্যাকমেইলটা কিভাবে করছে। সে বলতেছে যে আমি প্রবাসে থাকি, আমার ফ্যামিলির গার্জিয়ানরা ভালো না, তারপর সে ওখানেই থাকতে চাচ্ছে আর কি, আমি যতদিন বাইরে থাকবো। তো আমি বলি না, এটা তো হয় না, আমার ফ্যামিলি আছে, আমার বাসায় আমি বিল্ডিং টিলিং করছি, আমার বাপ মা আছে, তুমি ওদের সাথে কন্টিনিউ করো। ও বলতেছে যে না, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না, কি করবো এখন করো। আমি আজকে 2 মাস যাবত বাড়িতে আসছি। সে আমার লাস্ট 10 রমজানে আমি বাইরে থেকে আসছি, সে 20 রমজানে চলে গেছে। এই পর্যন্ত আমার সাথে কোনো প্রকার কন্টাক্ট করার চেষ্টা করেনি। ইভেন আমি ফোন করলে সে ফোন রিসিভ করতেছে না। আমার ফ্যামিলি মেম্বার থেকে তাকে আনার চেষ্টা করা হচ্ছে, বাট আমার ফ্যামিলি মেম্বারকে সে প্রাধান্য দিচ্ছে না, বলে আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না। একটা প্রশ্ন করছি, 2010-এ বিয়ে হয়েছে তো 5 বছর হয়ে গেছে, তো এই 5 বছরে সে কি শ্বশুর বাড়িতেই ছিল না নিজের বাড়িতে ছিল? না, এই 5 বছরের মধ্যে আমি যখন বাইরে থাকি সে ওখানে থাকতো, বাট আমি কিছু বলতাম না, তখন তো বাচ্চাটা ছিল না। এখন একটা বেবি হয়েছে, আমার বাপ মারও তো কি আছে যে তার আমার ঘরে একটা বাচ্চা হচ্ছে, তাকে দেখবে, তার টেক কেয়ার করবে, তাকে আদর করবে। ওর কি কোনো অভিযোগ আছে তোমার বাবা মা সম্পর্কে, যে তাদের আচরণ নিয়ে তার কোনো অভিযোগ আছে কি? মানে ওর প্রতি কোনো বিরূপ আচরণ হয় কিনা? বিরূপ আচরণ আমার ফ্যামিলি গার্ডিয়ান কোনো ম্যাটার না, আমার ইচ্ছেটাই বড়। আমি আমার ফ্যামিলি মেম্বার বলে তুমি যেটা চাও সেটাই করো। তো আমি বলছি আগে সিঙ্গেল ছিলা, তোমার আম্মার সাথে থাকতা, ওকে, বাট এখন তো আমার একটা বেবি হইছে। তো এখন না, তো আমি যে প্রশ্নটা করেছি যে তোমার স্ত্রীর উপরে কোনো বিরূপ আচরণ করা হয় কি তুমি যখন থাকো না, বা তুমি যখন থাকো, মানে তোমার স্ত্রীর সাথে তোমার বাবা মার সম্পর্কটা কেমন? আমার ওয়াইফের সাথে আমার বাবা মার সম্পর্ক অতটা ভালো যায় না, আবার অতটা খারাপও না, কারণ আমি সেপারেট। আমার ফ্যামিলির এতটা ইন্টারফেয়ার করে না আমার ব্যাপারে। আচ্ছা, এখন কি চাইছে স্ত্রী? কি এখন আমি সেদিনকে লাস্ট টাইম আমাকে বললো যে বাচ্চা অসুস্থ, তো আমি বাচ্চা দেখতে গেলাম। তারপর ওখানে বলে যে হয় বাচ্চা নিয়ে যাও অথবা বাচ্চার খরচ দিয়ে যাও। আমি বললাম এটা তো রীতিমতো ব্ল্যাকমেল, আমি আসছি বাসায়, আমার বাসায় থাকবে না তুমি? বলে না, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না, ও চাচ্ছে আমি ওখানে ওকে মান্থলি পে করি আর ও ওখানে থাক। তো এটা আমি চাচ্ছি না। সেটা কারণটা কি? ও কোনো কারণ দেখাচ্ছে? ও কারণ দেখাচ্ছে যে আমার ফ্যামিলিতে সে একা একা থাকতে পারবে না। তাই আমি বললাম একা একা থাকতে পারবো না, তো এখন আমি কি করব? আমি কি আমার তো আর কোনো ওয়ে নাই যে আমি এখানে তোমার জন্য কি আমি ভাড়াটে রেখে যাবো আমার বাসায় তোমার সাথে থাকার জন্য? আমার আব্বা আছে, আমার আম্মা আছে, তুমি থাকবে, সে থাকবে না এখানে। আচ্ছা, ওকে, তো আমাদের কাছে প্রশ্নটা কি এখন? আমি প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি মানে আমি কোনো আইনি ভাবে আমার পক্ষ থেকে যেতে চাচ্ছি না। যদি আপনাদের কোনো সালিশ কেন্দ্রের মধ্যে কোনো কিছু থাকে সেরকম আমি যোগাযোগ করতে চাচ্ছি, ওখান থেকে ওর সাথে একটু কন্ট্যাক্ট করতে পারলে আপনারা। আসলে আমি চাচ্ছিলাম যে এইভাবে একটা মিউচুয়াল আসার জন্য আপনাদের কোনো আছে কি, নাম্বার আছে কিনা? এখানে বাংলা ভিশনে ফোন করলে আইন সালিশ কেন্দ্রের নাম্বারটা পাওয়া যাবে। কেমন? ঠিক আছে। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল আমার, যদি আমার পক্ষ থেকে আমি ওকে ডিভোর্স করে দিই তাহলে আমার বাচ্চাটার ফিউচার কি হতে পারে? আমার বাচ্চাটাকে ওর কাছে থাকবে না আমার কাছে থাকবে? সেটা সবকিছুই আইন সালিশ কেন্দ্রে গিয়ে কথা বললে, নাম্বার নিয়ে ওদের কাছে কথা বলে আইনজ্ঞরা বলে দেবেন সবকিছু। কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। এটা আইনি প্রশ্ন ছিল বলে আমি আর তোমাদেরকে ইনভলভ করলাম না। তো অনেক, তুমি একটু বলো ম্যাডাম। যদি এই ব্যাপারটা রেজ ধরে আমরা যদি একটু আগাই, যে এখানে কিন্তু একটা পরিবারের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এখানে কিন্তু 10 মাসের একটা শিশু রয়েছে। তার মানে এই দ্বন্দ্বটা যদি বাড়তে থাকে তার মানে এটার ইম্প্যাক্ট কিন্তু বাচ্চার উপরই পড়ছে। ওনারা কিন্তু সেপারেশনের কথা ভাবছেন অথবা ডিভোর্সের কথা ভাবছেন, ওনাদের কথা ভাবছেন, কিন্তু বাচ্চাটাকে নিয়ে কিন্তু চিন্তা করছেন না। অর্থাৎ ওনারা যদি সেপারেশনে থাকেন অথবা ডিভোর্স হয়ে যায় তাহলে ডেফিনেটলি বাচ্চার উপরে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, যেটা হয়তোবা বাচ্চার সুস্থ মানসিক বিকাশের পক্ষে সহায়ক হবে না।
তো সেই জায়গাটা আমার মনে হয় যে যারা সেপারেশনে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আসলে কি করে একটা বাচ্চাকে একটা হেলদি এনভায়রনমেন্ট দেওয়া যায়, যাতে করে বাচ্চাটা খুব স্বাভাবিক একটা পরিবেশে খুব স্বাভাবিক একজন মানুষ হিসেবে বড় হতে পারে। আমি একটু ওর সঙ্গে অ্যাড করতে যাই, যেহেতু ওনারা বিশেষ করে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনই এক করছেন, আমি বলবো যে একটু আরেকটু সময় নেন, আরেকটু আপনারা বসেন, কি কারণে আপনারা আলাদা হতে যাচ্ছেন বা কি সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে। সমস্যাটা যেটা বোঝা গেল যে স্ত্রী মানে এখন হাজবেন্ড জোর করছে যে আমি বাংলাদেশে না থাকলেও তোমার এসে আমার বাবা মার সাথেই থাকতে হবে, কারণ একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে আমার সেটাই। বাবা মা মিস করছেন। এখন স্ত্রী কোনোভাবেই, স্বামী যখন দেশে নেই তখন সে শ্বশুর বাড়িতে থাকবে না, যাচ্ছে না। এটা স্ত্রী একেবারেই পণ করে বসে আছে। তো সেই জায়গাটাতে যখন দ্বন্দ্ব বেশি বেড়েছে তখন স্ত্রী চলেই গেছেন, এখন আর আসছেনই না উনি, এরকম একটা ব্যাপার হয়েছে না, আর কি। তারপরেও যদি ওনারা চেষ্টা করেন, বাচ্চার কথা চিন্তা করে, হ্যাঁ, যেহেতু কিন্তু ওনার- সেখানে একটা কনসেনসাসে একটা একমত হতে হ্যাঁ, হবে, তা না সেটাই, হলে তো সেই জায়গাটাই। দুজন যদি দুদিকে হয়ে থাকে তখন তো সমস্যা সমাধান হয় না আর কি, সেটাই একটা ব্যাপার। তো আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি, আমি মফিজুল ইসলাম উজ্জ্বল বলছিলাম। আচ্ছা, আমি একটু আমার পার্সোনাল কিছু সমস্যা নিয়ে ভুগতেছি। হ্যাঁ, বেশ হ্যাঁ। কিছুদিন ধরে আমি একটু সমস্যা ভুগতেছি। ওকে, আমরা শুনছি, বলো। আমি প্রফেশনালি একজন বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল। আচ্ছা, আমি এই স্কুল জীবন থেকে নিজের বাবার সাথে স্কুলে গেছি, তারপরে পলিটেকনিক্যালে কুমিল্লাতে পড়ছি নিজে, হুম হুম, পরে ঢাকা বিআইটিতে যখন পড়ালেখা করছি নিজের সম্পূর্ণ খরচ মানে নিজে ইনকাম করে নিজে পরিশ্রম করে পড়ালেখা করছি। আচ্ছা, করার পরে আমি সৌদি আরবে গেছি, সৌদি আরবে কাজ করার পর দেশে আসছি। দেশে আসা কিছুদিন কাজ করার পর আমি দুবাইতে গেছি। আচ্ছা, দুবাইতে যাওয়ার পর আমি ওই জায়গায় ব্যবসা করছি, আমি নিজে পার্সোনাল বিজনেস করে। আমি আমার যে স্পন্সর ছিল উনি আমার প্রায় বাংলাদেশের অ্যামাউন্টে আমার হিউজ পরিমাণ টাকা উনি আমাকে দেয় নাই। আমার প্রায় 2.5 বছর আমি বিজনেস ওই জায়গায়, সেখানে আমার প্রায় 200 মতন ওয়ার্কার ছিল পার্সোনাল, হুম হুম, আর 13টা ইঞ্জিনিয়ার ছিল আমার নিজের। আচ্ছা, 2007 সালে আমি দুবাইতে গেছি, 2010-এ আমি ওই জায়গা থেকে আমি সবকিছু হারাইয়া মামলা টামলা করে আমি দেশে আসছি। আচ্ছা, দেশে আসার পরে আমি বিয়ে করছি, আমার নিজের আপন খালাতো বোন। হুম হুম, বিয়ে করার পরে আমি কিছুদিন মানসিক খুব অবস্থা আমার খুব খারাপ ছিল, আমি শুধু কান্নাকাটি করতাম হুম হুম, ওই টাকার জন্য, বা নিজের আর স্মরণ শক্তি মনে করতে পারতাম না কোনো আচ্ছা। কিছু। আমি এতটুকু আঘাত পাইছি যে হিউজ পরিমাণ টাকা, আনবিলিভেবল টাকা আমি ওই জায়গায় নষ্ট করে আসছি, মানে আমার নিয়ে গেছে আমার স্পন্সর। হুম, এই সরকারি কাছ থেকে আমি কোনো সাহায্য পাই নাই, ওই জায়গায় এম্বাসি থেকে পাই নাই, কারো কাছে পাই নাই। আচ্ছা, তারপরে আসার পরে বাংলাদেশে প্রায় 6 মাসের মতন জব করি নাই নিজের সেটআপের জন্য, খুব কান্নাকাটি করতাম টাকা পয়সার জন্য। এক পর্যায়ে আমি একটা বাংলাদেশের একটা ভালো প্রতিষ্ঠিত কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব নিয়েছি। আচ্ছা, জব নেওয়ার পরে মোটামুটি যাই টাকা পয়সা আসতো ওটা দিয়ে আমি আমার ফ্যামিলিটা চালাতে পারতাম। হুম হুম, চালানোর পরে 4 মাস, ঠিক আমি 6 মাস ওই জায়গায় চাকরি করার পর একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে। ওই জায়গায় কাজ করা অবস্থায় ভালো একটা বেতন পাইতাম, মোটামুটি একটানা 3.5 বছর কাজ করার পর গত ডিসেম্বরের 30 তারিখে আমার চাকরিটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমি প্রায় 8 মাস ধরে বেকার, কিন্তু আমার অর্থনৈতিক সমস্যা নাই, কিন্তু ভিতরে অনেক কিছু ভয় কাজ করে। ভয় কাজগুলো করে এইভাবে যে মাঝে মাঝে মনে হয় যে আমার ওয়াইফ, আমার কাজ নাই, আমার চাকরি নাই, হয়তো বা আমার ওয়াইফ আমার কাছ থেকে চলে যাবে। আবার কাজ করে আমি রাত্রে আমার বাসায় আমি উত্তরাতে থাকি, একা থাকি, যেমন ঘুম থেকেও ঘুমাইলে আমি মনে হয় কালকে আমি সোজা পাবো না, আমি মনে হয় মারা যাবো, হুম হুম, এরকম খুব টেনশন হয়। আর মানে এই টেনশন গুলো হয়। আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, মানে শুয়ে থাকি হঠাৎ মনে হয় যে আমার ছেলেটা হয়তো কোনো কিছু হয়ে গেছে, মানে ছেলেটা মনে হয় যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম মনে হয়। উঠে আমি মাঝে মাঝে ফোন দিই যে আমার ওয়াইফকে যে কি রকম সেটা ছিল। আমার ওয়াইফ খুব বিরক্ত বোধ করে অনেক সময়, সে থাকে গাজীপুরে, আমি থাকি ঢাকাতে। দুজন দু জায়গায় কেন? জি, দুজন দু জায়গায় কেন? ও একটা কলেজের লেকচারার,
আচ্ছা আমার ওয়াইফ আমার ওয়াইফ আপনার ছাত্রী, আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজি থেকে অনার্স মাস্টার্স। আচ্ছা আচ্ছা, ওখানে কলেজে পড়াচ্ছে তাই তো? হ্যাঁ পড়াচ্ছে, জি। ওর ছিল অনেকদিন, কিন্তু কিছুদিন আগে ও ওই কলেজে চলে গেছে। তাই আমি চাই না আমার ওয়াইফ কলেজে চাকরিটা করুক, তবে ইদানিং মনে হইতেছে যে করুক, সমস্যা নাই আমার। কিন্তু আমার এখন আমি বাসায় একা থাকি, আমি সারা রাত্র আমার ঘুম হয় না, আমার একটানা 3 দিন 4 দিন আমার ঘুম হয় না। হ্যাঁ, কিন্তু আমি একটু একটা কথা জানতে চাচ্ছিলাম যে তুমি এত মানসিক কষ্টে রয়েছে, তুমি তো এখন তোমার তো চাকরি নেই, কিন্তু তুমি ঢাকায় আছো কেন? আমি চাকরি নাই ঢাকাতে, আমি নিজে বিজনেস ট্রাই করছিলাম গত 8 মাসে। আমি বিজনেস তো করছিলাম, কনস্ট্রাকশন বিজনেস, কিন্তু মানুষ কাজ করলে আপনার 100 টাকার মধ্যে 60 টাকা দেয় বা 40 টাকা দেয়, 80 টাকা দেয়, তারপর 20 টাকা দেয় না, এরকম করে আমি ভালো অঙ্কের টাকা, আমার ভালো ভালো কোম্পানি আমার টাকা দেয় না, আমি যেন ঢাকাতে আছি আর কি। আচ্ছা, এই জন্য ব্যবসার কারণে ঢাকাতে ছিলে, আর ঢাকাতে আছো। ওকে। হ্যাঁ, আমি এখন মানে সবচেয়ে ভয় হয়, মানে আমার রাতে ঘুম হয় না এই টেনশনে। আমি রাতে যদি এসি ছাড়াও ঘুমাই, কিন্তু এসিটা ছাড়ার পর আমার শরীর ঘামে। আচ্ছা, সারা মানে 3 দিন 4 দিন আমার ঘুম হয় না। 4 দিন পরে আমি মনে করেন কোনোদিন হয়তো আধা ঘন্টা ঘুম হয়। আমি যদি ঘুমের কোনো পিল ব্যবহার করি, আমার মনে হয় যে আমি আগামীকাল সজাগ হবো না, এরকম মনে হইলে আমি অনেক সময় পিলও ব্যবহার করি না। আমি এক সময় ঘুমের পিল রিল্যাক্সিং খেতাম, একটা খাইতাম, কিন্তু অনেক আঙ্গুল দিয়ে বমি করে আমি এটা ফালাই দিতাম। আমার এতটুকু মানে অবস্থা, আমার শোচনীয় অবস্থা, আমি ঘুমাইতে পারি না। ওখানে দুবাইতে ওখানে কি থাকা অবস্থায় কোনো খুব ভীতিকর কোনো অভিজ্ঞতা কি হয়েছিল? ওই যে জি, আমি দুবাইতে প্রায় 700 কোটি টাকা মার খেয়েছি। আচ্ছা, তো এটা ভীষণ বড় একটা, অনেক বড়, মনের উপরে অনেক চাপ গেছে মনে হয়। হ্যাঁ, আমার উপরে মানসিক অবস্থা, আমি খুবই, আমার মেমোরিটা কাজ করে না। আরেকটা সমস্যা যে আমি আপনার সাথে কথা বলতেছি, কালকে কি বলছি বা 10 মিনিট আগে অনেক সময় মেমোরিটা আমার ওই কি বলছি আমার মনে থাকে না, শর্ট টার্ম মেমোরিটাই হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছুদিন আগে আমি এক সাইকোলজিস্টের কাছে গেছিলাম, উনি আমার কিছু ওষুধ দিতে, কিন্তু ওগুলা খাওয়ার পরে আমি একটা খাওয়ার পরে আমার প্রেশারটা মুহূর্তের মধ্যে কমে গেছে। কমে যাওয়ার পরে আমি হসপিটালে গেছি, সাথে সাথে লুবনা হসপিটাল উত্তরাতে। তো ওনারা আমার দেখার পরে যে জান আপনি বাসায় গিয়ে আপনি ঘুম নেন, ঘুমানোর চেষ্টা করেন। ওই ওষুধটা খাওয়ার পরে আমি 4 দিন পর্যন্ত বিছানাতেই ছিলাম, মানে নিজের শান্তির জন্য। তারপরে আর ঘুম হয় না, মাঝে মাঝে বুকে প্রচুর চাপ আসে, চাপ আসলে নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যায়, কিন্তু আমি বাসায় একলা থাকি, আমার খুব ভয় হয়। সেটাই, একদম একা থাকাটা এখন ঠিক হচ্ছে না। তো একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন একটু কথা বলতে চাই না, একটু কি বলছিল যে একটু প্রশ্ন আছে, একটু লাইনে থাকো। যেমন বলছিল যে বইয়ের বিষয়টা, সেই ক্ষেত্রে একটু জানতে চাওয়া, মানে বইয়ের সঙ্গে এমন কোনো কথা হয়েছে যে যার জন্য মাঝে মাঝে মনে হচ্ছে যে সে আমাকে ছেড়ে চলে যাবে, বা এই যে একটু আগে যে প্রশ্নটা করলেন সেটাই আমার না, এরকম কোনো কথা না। আমার বউ আমাকে অনেক পছন্দ করে, আমার বউ থেকে কোনো সময় আমার মাঝে মাঝে এই ভীতিটা কাজ করে, ভেতরের ভয় আর কি, আমার ভয় হয়। আমি অনেক পছন্দ করে ওকে বিয়ে করছি, যেটা কেউ মানুষ সহজে, মানে দুজনের সম্পর্ক সুন্দর, তাই তো? জি, সম্পর্ক নিয়ে আমার কোনো পার্টনার নাই। এক্সেলেন্ট, এটা খুবই ভালো একটা খবর। আমার কোনো ফান নাই, আমার ভিতর থেকে নাই, ওরও নাই। ঠিক আছে, আর কোনো কথা, আর কোনো কিছু না থাকলে আমরা আলোচনা করতে পারি। আমার একটু ম্যাডাম, আমার খুব ভালো একটা সাজেশন দিবেন, আমি আপনার এটার জন্য অনেকদিন অপেক্ষা করব, লাইনটা পাইছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আমরা আলোচনা করছি এখন। তো সালে বলবে একটু প্রথমে কিছু? হ্যাঁ ম্যাডাম, শুরু করতে পারি। আসলে যেটা হচ্ছে, উনি মানসিকভাবে আসলে খুব চাপের মধ্যে রয়েছেন, এটা আমরা বুঝতেই পারছি। যে 700 কোটি টাকার কথা বললেন, আসলে এটা অনেক বড় একটা সংখ্যা, বড় একটা অ্যামাউন্ট। আমরা এই টাকা জীবনের চোখেও দেখিনি। জি ম্যাডাম, মানে সেটা অ্যামাউন্টটা এত বেশি বড়, এবং সে কষ্ট করেই করেছে, অনেক পরিশ্রম করে সে টাকাটা সে উপার্জন করেছিল, এবং হয়তো উনি কারো কাছ থেকে প্রতারিত হয়েছে, যার ফলে উনি টাকাটা পান নাই। সুতরাং এই টাকাটা থাকলে উনি ভাবছেন যে উনি অনেক বেশি স্বাবলম্বী থাকতেন। সেই জায়গাটা উনি হয়তো উনি যেখানে নিজেকে দেখতে চাইছেন সেখানে হয়তো উনি থাকতেন যদি ওই টাকাটা থাকতো। এখন ওনার যে আইডিয়াল সেলফটা ছিল সেখানে হয়তো উনি নাই, এবং না থাকার ফলে উনি কষ্ট পাচ্ছেন, এবং সেই কষ্টটা কিন্তু আসলে ওনার পারফরমেন্সের উপর প্রভাব ফেলছে। যেমন উনি হয়তো ব্যবসা শুরু করতে চাইলেন, কিন্তু ব্যবসাটাকে ভালোভাবে কন্টিনিউ করতে পারলেন না, তার মানে ব্যবসা ম্যানেজমেন্টটা ভালোভাবে হলো না। আবার উনি কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে সাইকিয়াট্রিক্সে শরণাপন্ন হয়েছিলেন, সেখানে উনি ওষুধ নিয়েছেন, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে উনি মাঝে মাঝে কিন্তু করে ফেলছেন, শর্ট টার্ম মেমোরি লসের কথা বললেন, যে উনি মনে রাখতে পারছেন। তো সবকিছু মিলিয়ে একটা মারা যাওয়ার ভয়ও হচ্ছে, কিন্তু হ্যাঁ, দ্য ফিয়ার অফ ডেথ কাজ করছে। আরেকটা জিনিস কিন্তু উনি বলেছেন যে যেহেতু উনি
টাকা অনেক লস খেয়েছে এবং একটা ভীতিকর ঘটনা তার ঘটেছিল, সেটাও তার জন্য হয়তো ট্রমার একটা কারণ হতে পারে। এটা একটা হিউজ ট্রমা। ওই সেটাও তাকে মানে তাড়িয়ে বেড়াচ্ছে, যে সেগুলাই সবকিছু মিলে প্লাস অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে বিষণ্ণতাও তার মধ্যে অনেক বেশি মাত্রায় আসছে, মানে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাও তার মধ্যে খুব আসছে, পাশাপাশি মৃত্যু ভীতিটাও তার মধ্যে অনেক বেশি মাত্রায় জেগে বসছে। মানে এমন হচ্ছে যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে রাতে সকালে ঘুম ভাঙবে কিনা, সেটা নিয়ে বেঁচে থাকবে কিনা সেই শঙ্কা, মানে ফিয়ার অফ ডেথটা কিন্তু একদম ভীষণ ভাবে মানে প্যানিক অ্যাটাকের মতনই হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। কিছু শারীরিক উপসর্গ তো শুনতে পেলাম আমরা, চেস্ট পেইনের কথা বলেছেন, চেস্ট পেইন হচ্ছে, ঘাম হচ্ছে, ঘুম হচ্ছে না। আসলে চিকিৎসা দরকার মনে হচ্ছে এই মুহূর্তে এইভাবে যদি চলে। আসলে সাইকিয়াট্রিস্ট তো অবশ্যই, পাশাপাশি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হোক, সাইকোলজিস্ট অবশ্যই দরকার, তাহলে হয়তো উনি অনেকখানি ওভারকাম করে ফেলতে পারবে। হ্যাঁ, আর ম্যাডাম এখানে কিন্তু আমি একটা খুব পজিটিভ একটা ব্যাপার পেলাম, ওনার ফ্যামিলি সাপোর্টটা কিন্তু বেশ স্ট্রং। ওনার ওয়াইফের সঙ্গে তো সেটাকে যদি উনি খুব পজিটিভলি কাজে লাগাতে পারেন, ওনার ওয়াইফ যদি ওনাকে একটু হেল্প করেন, ইন্টারঅ্যাকশনটা যদি বাড়ান, তাহলে উনি অটোমেটিক্যালি হয়তো খানিকটা ওভারকাম করতে পারবেন। আর আরেকটা যেটা একটু আমি অ্যাড করতে চাই, যেহেতু উনি এখানে একা আছেন, ওয়াইফ আছেন গাজীপুর, উনি যদি এটা করতে পারেন এখন এই মুহূর্তে, যে সাইকিয়াট্রিস্ট প্লাস সাইকোলজিস্টের হেল্প নিচ্ছেন, পাশাপাশি উনি যদি ওয়াইফের কাছে থাকেন, সেখানে ওয়াইফের সাপোর্টটা অনেক বেশি পাবেন। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম, যেহেতু এখন কিছু বিজনেসটাও ঠিকমতো দাঁড়ায়নি, শারীরিকভাবে এবং মানসিকভাবে যেহেতু উনি অনেকখানি আমি বলবো ডাউনে অবস্থায় আছেন, উনি যদি চলে যান ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি পাবে, যেহেতু ওয়াইফের সঙ্গে তার গুড টার্ম অনেক। সেটাই আমরা আলোচনা করলাম। আমাদের আলোচনা থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে এই অবস্থায় একা থাকাটা মনে হয় একটা মানে ঠিক হচ্ছে না। মানসিক অবস্থা যেহেতু এতটাই নাজুক অবস্থায় রয়েছে, স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকলে পরিবারের সঙ্গে মনটা অনেকটা ভালো থাকে, তাই না? যে বাচ্চারাও তো আছে সেখানে, একটা স্ত্রীর সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক, কাজে ওটাতেও কিন্তু অনেকটাই ভয় কাটানো সম্ভব হবে। আর চিকিৎসা নিতে হবে, এটার আর কোনো বিকল্প নেই, কারণ এটাকে আরো বাড়তে দেওয়া যাবে না। এখন কিন্তু এটা বেশ মানে আরেকটা ধাক্কা হয়েছে, এই বিজনেসটাও ঠিক মতো করতে পারেনি, মানে এটাও কিন্তু একটা ট্রমা, যে আমি একটার পর একটা